হুট করে ছোট মেয়ে বন্ধ করে দিয়েছিল। তো আজকে আমি রেকর্ডটা রাখছি। হ্যাঁ, তো তোমরা একটু দেখো। হ্যাঁ, শুরু করি। আমরা ইকোনমিক্সের একটা সংজ্ঞা পড়ছিলাম, তোমরা পড়ে নিবা। যে ইকোনমিক্সের আমরা বলছি যে ইকোনমিক্স হলো মানুষের বিহেভিয়ার নিয়ে কথা বলে। হ্যাঁ, মানুষের বিহেভিয়ার নিয়ে কথা বলে। এখন গতকালকে আমরা যে কোয়েশ্চেনটা দিয়েছিলাম সেটা হলো এইটা। আমার স্ক্রিন কি তোমরা দেখছো? জি স্যার। আচ্ছা, একটু সময় নিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, যেটা বলছিলাম যে ইকোনমিক প্রবলেম আসলে দুইটা। একটা হলো স্কেয়ার্স আর একটা হলো চয়েস। ঠিক আছে, স্কেয়ার্স রিসোর্স আর একটা হলো চয়েস। কিন্তু তোমরা ম্যাক্সিমাম যেটা অ্যান্সার করেছো সেটা হলো পল স্যামুয়েলসনের মতে। সরি, একটু দেরি হলো। আচ্ছা, যেটা বলছিলাম, ইকোনমিক প্রবলেম আসলে প্রথমত দুইটা। একটা হলো রিসোর্স, আমাদের যে রিসোর্স, যত ধরনের রিসোর্স আছে এটা হলো আসলে কম। যত আমরা চাই তত না। তো রিসোর্স আমাদের কি, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এগুলোই তো রিসোর্স। তো আমরা এগুলো যত চাই আসলে তত নাই। আর এই যে তত নাই, এজন্য আমাদেরকে কি করতে হয়? চয়েস করতে হয় যে কোনটা আগে করব। অনেকগুলো মনে চায়, কিন্তু আমি কোনটা করব, কোনটা কোথায় ইউজ করব, সেটা আমাকে চয়েস করতে হয়। যেমন ধরো আমি 500 টাকা নিয়ে বাজারে যাই। বাজারে গিয়ে অনেক কিছু আমার কিনতে মন চায়, কিন্তু আমি তো সবকিছু কিনি না। আমি তার থেকে যে চয়েস করি যে কোনটা আমি প্রথম কিনবো, কোনটা দ্বিতীয় কিনবো, কোনটা তৃতীয় কিনবো, আর কোনটা কিনবো না। এভাবে আমি প্রায়োরিটি সেট করে চয়েস করি। তাহলে ইকোনমিক প্রবলেম হলো দুইটা। একটা হলো স্কেয়ার্স রিসোর্স আর একটা হলো চয়েস। আমি তোমাদেরকে পল স্যামুয়েলসনেরটা পড়াই নাই, তারপরেও আমি পড়াই দিচ্ছি, এখন পড়াই দিচ্ছি। সেটা যেহেতু তোমরা সবাই লিখছিলা। পল স্যামুয়েলসনের মতে তিনি হলেন আধুনিক অর্থনীতির জনক, আর অর্থনীতির জনক হলো অ্যাডাম স্মিথ। মনে থাকবে তোমাদের, অর্থনীতির জনক হলো অ্যাডাম স্মিথ, আর পল স্যামুয়েলসন হলো আধুনিক অর্থনীতির জনক। তো পল স্যামুয়েলসন এই যে স্কেয়ার্স এবং চয়েস, এটাকে তিন ভাবে ব্যাখ্যা করেছেন। সেটা হলো হট টু প্রডিউস, হাউ টু প্রডিউস, অ্যান্ড ফর হোম টু প্রডিউস। হট টু প্রডিউস বলতে সে বোঝাচ্ছে যে আমার 1 খণ্ড জমিতে আমি ধানও করতে পারি, গমও করতে পারি, সয়াবিনও করতে পারি, আবার গমও করতে পারি। আমি কোনটা করব সেটা হলো আমার চয়েস আর কি। যেহেতু আমি সবকিছু করতে পারি না একই জমিতে, বা একসাথে দুইটা করতে করতে পারি না, তো কোনটা আমি করব সেটা হলো আমার প্রথম হলো চয়েস। দ্বিতীয়ত হলো আহ হাউ হাউ টু প্রডিউস। হাউ টু প্রডিউস মানে আমি হলো আহ, ধরো ডিসিশন নিলাম যে আমি গমই উৎপাদন করব, কিন্তু এখন জমিতে গেলাম। জমিতে আমি হলো বেশি ট্রাক্টর ব্যবহার করতে পারি, অথবা
বেশি লেবার ব্যবহার করতে পারি, শ্রমিক ব্যবহার করতে পারি। তো ট্রাক্টর মানে হলো ক্যাপিটাল, আর লেবার মানে তো মানুষ। তো এখন আমি কোনটা করব সেটা হলো আমার একটা চয়েস। আমি হয় ক্যাপিটাল বেশি ইউজ করব, লেবার কম ইউজ করব, অথবা আমি লেবার বেশি ইউজ করব, কি ক্যাপিটাল, লেবার বেশি ইউজ করব, ক্যাপিটাল কম করব। আরেকটা হলো ফর হোম, মানে আমি যাই উৎপাদন করব সেটা আসলে কার জন্য করব। আমি কি জেনজের জন্য করব, নাকি মুরব্বীদের জন্য করব, নাকি শিশুদের জন্য করব, কার জন্য উৎপাদনটি করব, সেটি হলো আরেকটা আমার চয়েস। বুঝতে পারছি? দু একজন জি। একটু হা হু করো। জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে এটা আমি কিন্তু পড়ায় দিলাম, এই কোশ্চেনটা তাহলে আমি দিব, ভালো করে তোমরা মুখস্থ করো এবং চিত্রটা সুন্দর করে আঁকাও। ঠিক আছে? কোনো কোশ্চেনটা সমস্যা? এইভাবে আসবে, যেখানে এখানে যেটা দেওয়া আছে এভাবেই কোশ্চেনটা হ্যাঁ আসবে, হ্যাঁ, তাই এরকমই আসবে। এখানে যেরকম লেখা আছে এরকমই লিখো, ঠিক আছে? তো? ওকে। আচ্ছা, এবার হলো আমরা পড়েছিলাম হলো প্রোডাকশন। প্রোডাকশন বলতে আসলে ইকোনমিক্সে কোনো কিছু, নর্মালি প্রোডাকশন বলতে আমরা নতুন কিছু উৎপাদন করতে করা বুঝি, কিন্তু ইকোনমিক্সে আসলে আমরা বলি যে প্রকৃতিতে সেই পৃথিবীর শুরু থেকে যা আছে এখনো তাই আছে, নতুন করে আর কোনো কিছু তৈরি করা সম্ভব না। আমরা যেটা করি সেটা হলো একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় পরিবর্তন করি, আর এই পরিবর্তন করার কারণে তার উপযোগ বা ইউটিলিটি বা প্রয়োজন এটা চেঞ্জ হয়ে যায়। তো প্রোডাকশন বলতে আসলে আমরা নতুন যে ইউটিলিটি তৈরি করা সেটাকে বুঝি। হ্যাঁ, একটা অবস্থা থেকে আরেকটা অবস্থার পরিবর্তনকে বুঝি। যেমন ধরো আমরা আহ কি বলবো, ধরো গম, তাই তো? গম আমরা উৎপাদন করলাম, এন্ড গম থেকে আমরা যখন রুটি করে ফেললাম, কিংবা ব্রেড করে ফেললাম, কিংবা বার্গার করে ফেললাম, প্রত্যেকটি জায়গা থেকেই তো একটু চেঞ্জ আসলো না? আবার হয়তো কারোর রুটি পছন্দ না, কিন্তু তার বার্গার পছন্দ। তো উপকরণ তো একই। আমরা হলো অনেক সময় কি করি বাড়িতে, ভাত পছন্দ না, ঠিক আছে পানি ঢেলে দিই, পান্তা ভাত করে ফেলি। বা একই একই চাউল, সেটা দিয়ে কেউ বিরিয়ানি রান্না করি, কেউ পোলাও রান্না করি, কেউ ভাত রান্না করি। এক একটা জিনিসের এই যে এক অবস্থা থেকে আরেকটা অবস্থার যে পরিবর্তন হয়ে গেল, সেই পরিবর্তনটাকে আমরা বলছি প্রোডাকশন। ইভেন সর্বশেষ যে আমরা ইয়ে করলাম, কি বলে, সর্বশেষ যে আমরা, ধরো আমরা আর ইউজ করলাম না, হ্যাঁ, ভেজিটেবল, আমরা এখন সেটা মাটিতে ফেলাই দিলাম, সেটা কিন্তু আবার মনে করো জৈব সার হয়ে গেল। তো কথা কি বোঝা গেছে প্রোডাকশন মানে কি? কথা কি বোঝা গেছে? হ্যাঁ, ওকে স্যার। স্যার আর একটু জুম করা যায় না স্যার? একটু আর একটু জুম করলে আমাদের জন্য ধরো ক্লিয়ার হয় স্যার। এরকম, এটা, ওকে ওকে স্যার, ওকে ওকে। ঠিক আছে। এখন আসো আমাদের রিসোর্স গুলো, আমাদের চার ধরনের রিসোর্স আছে, কতদিন তোমরা সেটা অ্যান্সার করেছো। ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনিউর। এবং এটা রিওয়ার্ড গুলো তোমরা জানো, ল্যান্ডের রিওয়ার্ড রেন্ট, লেবার ওয়েজ, ক্যাপিটাল ইন্টারেস্ট, এবং এন্টারপ্রেনিউরের জন্য আমরা প্রফিট দেই। তো এগুলো একটু মুখস্থ করো। তারপরে কেন ইকোনমিক্স পড়ি, এটা তোমরা একটু নিজেরাই পড়ে ফেলবা। ইকোনমিক্সের দুইটা ব্রাঞ্চ আছে, একটা হলো মাইক্রো আর একটা হলো ম্যাক্রো। মাইক্রো সবসময় ছোট ছোট জিনিস নিয়ে কথা বলে, একজন ব্যক্তি, একটা ফ্যামিলি, একটা ফার্ম। কিন্তু ম্যাক্রো ইকোনমিক্স বড় আকারে কথা বলে, যেমন একটা রাষ্ট্র, তার জাতীয় আয়, হ্যাঁ, ইনফ্লেশন, এমপ্লয়মেন্ট, মানে বড় ওভারঅল জিনিস নিয়ে হলো মাইক্রো। আর প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল হলো মাইক্রো। বোঝা গেছে? যেমন ধরো একটা বন, জঙ্গল বন, সেটা হলো ম্যাক্রো। আর সেই বনে একটা গাছ, সেটা হলো মাইক্রো। ক্লিয়ার?
জি স্যার। এখানে হলো মাইক্রো ম্যাক্রোর পার্থক্য দেওয়া আছে, এটা তোমরা পড়ে ফেলবা। যেহেতু আমার ইচ্ছা ছিল আরেকটা চ্যাপ্টার পড়ানো, মূলত আরেকটা না, আরো 2টা চ্যাপ্টার পড়ানো। তো যেহেতু সেগুলো পড়াই নাই, অতএব 2টা চ্যাপ্টার থেকে প্রত্যেকটি জিনিসই তোমরা পড়বা, ঠিক আছে? নইলে আমি কোয়েশ্চেন করতে পারবো না। তোমাদেরকে নোট দেওয়া আছে, এখানে যেভাবে লেখা আছে সেটা যদি তোমরা মোটামুটি লিখে দিয়ে আসো 70% মার্কস পেয়ে যাবা। আর যারা একটু আরেকটু কাজ করবা তারা 80 পাবা। তো এখানে হলো এই 3 ফান্ডামেন্টালস বলি আমরা, যে আসলে ইকোনমিক্সের কনসেপ্টটার ফান্ডামেন্টাল কি। একটা অপরচুনিটি কস্ট, মার্জিনালিজম, এফিশিয়েন্ট মার্কেট। অপরচুনিটি কস্ট তোমরা অলরেডি জানো, যে আমি একটা নিলাম, এটা নেওয়ার কারণে আমি আমার যে বেস্ট অল্টারনেটিভ ছিল সেটা ছেড়ে দিলাম। তো সেটাই হলো আমার অপরচুনিটি কস্ট। যেমন তোমরা এখানে ক্লাস করছো, এই ক্লাসটা যদি আমি এই মুহূর্তে ক্যান্সেল করতাম, তো 10টার সময় এসে দেখলা যে আমি ক্লাসটা ক্যান্সেল করছি, বা এখন যদি আমি ক্যান্সেল করে দিই, তাহলে তুমি যে কাজটি করবা সেটাই হলো এই ক্লাসের অপরচুনিটি কস্ট। মানে আমি যখন র্যাঙ্ক করি, অনেকগুলো কাজের র্যাঙ্ক করি, আমি তো ফার্স্ট কাজটা করি। তো যখন ফার্স্ট কাজটা করি তখন তো বাকি কোনো কাজই করতে পারি না। তো বাকি সবগুলো কাজকে আমরা বলি ট্রেড অফ, বাকি সবগুলো কাজকে বলি ট্রেড অফ, কিন্তু সেকেন্ড র্যাঙ্কে যে আছে তার নাম হলো অপরচুনিটি কস্ট। ক্লিয়ার? এখানে কিন্তু 2টা বিষয়, একটা ট্রেড অফ আর একটা হলো অপরচুনিটি কস্ট। মনে করো আমি 11টার সময়ে আমি প্ল্যান করলাম যে আমার এই সময় কি কি করার আছে, পরে দেখলাম যে 5টি কাজ করার আছে, কিন্তু সব কাজ তো আর একসাথে করতে পারবো না। তুমি র্যাঙ্ক করলাম যে ঠিক আছে আমি প্রথমে এটা করব, তারপর এটা করব, তারপর এটা করব, তারপর এটা করব। তো গিয়ে দেখলা যে যেটাকে তুমি প্রথম সাজাইছিলা এই কাজটি করব, সেটা আর হলো না। তাহলে তুমি যেগুলো কাজ মানে যে কাজটি করবা সেটাই হলো অপরচুনিটি কস্ট। এই জন্য বলা হচ্ছে বেস্ট অল্টারনেটিভ দ্যাট উই ফরগো, যেটা আমরা করি না, বেস্ট অল্টারনেটিভ, যেটা আমার বেস্ট অল্টারনেটিভ ছিল কিন্তু আমরা করতে পারছি না, সেটাকে অপরচুনিটি কস্ট বলে। তাহলে এইটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমরা যে এতক্ষণ যা কথাগুলো বললাম, আমাদের ইকোনমিক্সে আমরা দেখি যে আমাদের রিসোর্স গুলো স্কার্সিটি, স্কার্সিটি থেকে আমরা চয়েস করতে হয়, এবং চয়েস করি কিসের বেসিসে? অপরচুনিটি কস্টের বেসিসে। যেটা আমাকে সবচেয়ে বেশি ইউটিলিটি দেয়, যেটা আমাকে সবচেয়ে বেশি, অপরচুনিটি কস্ট মানে কি, মানে ইউটিলিটি মানে কি? অভাব মোচনের ক্ষমতা। অভাব মোচনের ক্ষমতা মানে স্যাটিসফ্যাকশন। ইউটিলিটি মিনস স্যাটিসফ্যাকশন। তা কোন কাজটা আমি বেশি 1 নম্বরে রাখি, যেটা আমাকে বেশি স্যাটিসফ্যাকশন দেয়, তারপর 2 নম্বর, তারপর 3 নম্বর, তারপর 4 নম্বর। তাহলে আমাদের সম্পদ হলো স্কেয়ার্স, সীমিত। এই জন্য আমরা চয়েস করি কিসের বেসিসে? চয়েস করি অপরচুনিটি কস্টের বেসিসে বা ইউটিলিটির বেসিসে। কথা কি বোঝাতে পারতেছি? জি স্যার। ওকে। আর যতগুলো অল্টারনেটিভ আছে সবগুলোকে আমরা বলি ট্রেড অফ। যতগুলো অল্টারনেটিভ আছে সেগুলোকে বলি ট্রেড অফ। তাইলে অপরচুনিটি কস্টও কিন্তু ট্রেড অফ, কিন্তু ট্রেড অফ কিন্তু অপরচুনিটি কস্ট নয়। বুঝছো? আমার 10টা কাজ অল্টারনেটিভ আছে, 10টাই হলো আমি যে কাজটি করছি তার ট্রেড অফ। কিন্তু বেস্ট, মানে সেকেন্ড র্যাঙ্কিং এ যাকে রাখছি, বেস্ট অল্টারনেটিভ যেটা, সেটাই হলো অপরচুনিটি কস্ট। এবার আসো, আমরা এই অপরচুনিটি কস্টকে টেবিলে বসাই, বুঝাই, এবং টেবিলটাকে যখন আমরা এরকম গ্রাফে নিয়ে যাই তাকে আমরা বলি পিপিএফ। আমরা এখানে ফর সিম্পলিসিটি আমরা দেখাচ্ছি যে ধরো একটা নির্দিষ্ট পরিমাণ জমি, সেই জমিতে যদি আমি পুরোটা জমি, এবার ধরো 1 বিঘা জমি, সেখানে যদি আমি সয়াবিন চাষ করি, তাহলে সেটা আমাকে 40,000 বোসেলস, হ্যাঁ এটা একটা ইউনিট, মানে বস্তা, ধরো 40,000 বস্তা সয়াবিন দেয়। কিন্তু সেই সময় যেহেতু আমি কোনো হুইট করি না, অথবা আমি কোনো
হুইট পাই না। একইভাবে আমি যদি পুরো জমিতে হুইট করি তাহলে আমি 65,000 বস্তা হুইট পাই, কিন্তু কোনো সয়াবিন পাই না। আবার যদি মনে করি যে না, আমি আর আসলে কিছু সয়াবিনও দরকার, মানে আমি কিছু সয়াবিনও করব, আবার কিছু গমও করব। ধরো এইখানে আমি কিছু হুইট করলাম। কতটুকু হুইট করলাম? 38,000 বুশেলস হুইট করলাম। এর কারণে আমি ছেড়ে আসলাম কতটুকু? আগে 40,000 ছিল, এখন হইলো 30,000। তাহলে এইখানে 38,000 হুইট পাওয়ার জন্য আমি ছাড়ছি কত? 38,000 হুইটের জন্য আমি সয়াবিন ছাড়ছি কত? 10। 10। তাহলে এই 38,000 হুইটের অপরচুনিটি কস্ট কতটুকু? 10,000 সয়াবিন। কারণ এই 38,000 পাওয়ার জন্য আমি ছেড়ে আসছি হলো 10,000 সয়াবিন। ক্লিয়ার? একটা জি স্যার। পাইতে আমি যা ছাড়ছি সেটাই হলো অপরচুনিটি কস্ট। আমি আবার মনে করলাম যে না, আমার আরো হুইট দরকার, তা আমি 52,000 হুইট নিলাম। এই যে 52,000 হুইট নেওয়ার কারণে আমি ছেড়ে আসলাম কত? 40 থেকে 32,000। 20 যদি আমি বাদ দিই তাহলে 20,000, রাইট? 20,000। তাহলে এই যে 52,000 পাওয়ার কারণে আমি এখানে ছেড়ে আসছি হলো 20,000। তাহলে এই 52,000 হুইটের অপরচুনিটি কস্ট 20,000 সয়াবিন। একইভাবে এরকম তো এই জিনিসটাকে আমরা এখানে চিত্রে আনছি। প্রথমে আমি পুরোটাতে আমি সয়াবিন করেছি, তো সেই সময় আমার কোনো হুইট ছিল না। আবার একইভাবে আমি পুরোটাতেই হুইট করেছি, তখন আমার কোনো সয়াবিন ছিল না। কিন্তু আমি মনে করলাম যে আমার সয়াবিনও দরকার, আমার হুইটও দরকার। এখানে 40 ছিল, আমি 38,000 হুইট করলাম, এই জন্য ছেড়ে আসলাম কতটুকু? এই এতটুকু, 40 থেকে 30। তাহলে এই 38,000 হুইটের অপরচুনিটি কস্ট এই 10,000 সয়াবিন। একইভাবে সিতে, একইভাবে ডিতে। তা এখন এ, বি, সি, ডি, ই, এই তিনটা বিন্দু যোগ করলে আমরা যে কার্ভটা পাই, লাল লাল কালারের যে কার্ভটি পাচ্ছি, রেখাটা পাচ্ছি, সেটাকে আমরা বলি পিপিএফ। পিপিএফ মানে প্রোডাকশন পসিবিলিটিস ফ্রন্টিয়ার। তোমরা যেহেতু ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, এই টার্মস গুলো তোমাদের কাছে হয়তো নতুন, কিন্তু গল্পগুলো কি নতুন? মানে কঠিন মনে হচ্ছে? নো স্যার, বাট আপনার হচ্ছে এই যে অ্যাটেনেবল রিজিয়নটা যে এখানে হইলো, এটা কিভাবে? আমি ওটা বুঝাচ্ছি। আমার কথা আচ্ছা আচ্ছা। হলো যে টার্মস গুলো, যেমন পিপিএফ, এটা তোমাদের কাছে নতুন একটা শব্দ। অপরচুনিটি কস্ট, এটা তোমাদের কাছে একটা নতুন শব্দ। কিন্তু নতুন হলেও তোমাদেরকে কি বুঝতে সমস্যা হচ্ছে? কথাগুলো কি বুঝতে সমস্যা হচ্ছে? নো স্যার, ওকে। আচ্ছা, তার মানে আমাদের প্রথম চ্যালেঞ্জটাই হলো আমাদের টার্মস গুলো একটু বুঝে নেওয়া, মানে কোনটাকে কি বলে এটা বুঝে নেওয়া। ধরো আমরা নর্মালি যে গল্পগুলো বলছি, এই গল্প বললে তো আর ইকোনমিক্স হয় না। ইকোনমিক্সের এক একটা টার্মিনোলজি আছে, তো সেগুলো আমাদেরকে বুঝে নিতে হবে বা মুখস্থ করে ফেলতে হবে, এর সাথে পরিচিত হয়ে যেতে হবে। এখন আসো, আমরা বলছিলাম, মানে প্রথম পিপিএফ তো বুঝছো না? তাহলে পিপিএফ কি দেখায়? পিপিএফ দেখায় বিভিন্ন ইনপুটের কম্বিনেশন, বুঝো? বিভিন্ন রিসোর্সের কম্বিনেশন বা ইনপুটের কম্বিনেশন, যেটা আমাদেরকে সমান পরিমাণ স্যাটিসফ্যাকশন দেয়, সমান পরিমাণ স্যাটিসফ্যাকশন দেয়। মানে এ, বি, সি, ডি, ই, এফ যা আছে এর উপর যদি আমি থাকি, তাহলে একজন ব্যক্তি এ তে যতটুকু স্যাটিসফ্যাকশন পাবে, বি তেও সেই পরিমাণ, সি তো সেরকমই। বা এইটাকে আমরা বলছি এফিশিয়েন্ট ইউজ অফ রিসোর্স। মানে এই দাগের উপর যদি আমরা থাকতে পারি, তাহলে আমাদের যে স্কার্স রিসোর্স আছে, আমাদের যে সীমিত সম্পদ আছে, সেগুলোকে আমরা যথাযথভাবে ব্যবহার করতে পারলাম, ইফিশিয়েন্টলি।
we are able to use efficiently of the resources, scarce resources. Okay. তাহলে এই পিপিএফ কি দেখায়? পিপিএফ shows the combination of inputs that gives us same output. এখন কথাটা হলো যে আমরা যদি এই পিপিএফ এর উপর যে কোনো একটা দ্রব্যকে বাড়াইতে চাই, মনে করো হুইটকে যদি আমরা 38 আছে, তো আমি যদি 52 করতে চাই, তাহলে আমাকে সয়াবিন কমাইতে হবে। মানে সয়াবিন না কমিয়ে আমি হুইটকে বাড়াইতে পারবো না। ঠিক একইভাবে এইখানে চিন্তা করো সিতে, আমি যদি সয়াবিন বাড়াতে চাই, 20 থেকে যদি 30 করতে চাই, তাহলে অবশ্যই আমাকে হুইটটা কমাইতে হবে। না কমিয়ে আমি না কমিয়ে আরেকটা বাড়াইতে পারবো না। এই পরিস্থিতিকেই আমরা বলছি এফিশিয়েন্টলি। তো যদি আমরা পিপিএফ এর উপর থাকি, কথাগুলো পরিষ্কার শোনো, আমরা যদি পিপিএফ এর উপর থাকি তাহলে এটা আমরা অ্যাটেনও করতে পারি, এবং এখানে আমরা এটাকে এফিশিয়েন্ট ইউজও বলতে পারি। আচ্ছা, 1 মিনিট একটু। আচ্ছা, আহ কথাগুলো কি বোঝা গেছে? যদি আমি পিপিএফ এর উপর থাকি, পিপিএফ এর ওই লাল দাগের উপর যে কোনো জায়গায় থাকি, তাহলে অ্যাটেনেবল মানে কি? ওটা অর্জন করা সম্ভব, এবং ওইটা এফিশিয়েন্ট ইউজ অফ রিসোর্স। কি বললাম বলো তো? দুইটা জিনিস বললাম। যদি লাল দাগের উপর থাকি তার মানে কি? অর্জন করা সম্ভব। এবং অ্যাটেনেবল অ্যান্ড এফিশিয়েন্ট ইউজ অফ রিসোর্সেস, এটা বলো, সবাই বলো। অ্যাটেনেবল অ্যান্ড এফিশিয়েন্ট ইউজ অফ রিসোর্সেস। Attainable and efficient use of resources. হ্যাঁ, রাইট। এখন এই লাল দাগের ভেতরে যে কোনো জায়গা, লাল দাগের ভেতরে যে কোনো জায়গা, মনে করো এই বিন্দুটা, এটা অ্যাটেনেবল, মানে এখানে যে কোনো জিনিসে আমি উৎপাদন করতে পারি। কিন্তু আমার তখন এই যে জায়গাটুকু, তোমরা কি আমার কার্সর দেখতেছো? জি স্যার। এই জায়গাটুকু, এই সম্পদটুকু পড়ে থাকে। হ্যাঁ, এইখানে যদি আমি উৎপাদন করি তাহলে এই সম্পদটুকু আমার পড়ে থাকে। এমনি আমার সম্পদ কম, তারপরে যদি আমি অলস রেখে দিই, তাহলে এটা আমরা ইফিশিয়েন্ট ইউজ বলছি না। এই জন্য এই লাল দাগের ইনসাইডে যে কোনো বিন্দু হলো অ্যাটেনেবল বাট ইনএফিশিয়েন্ট। কি বললাম?
অ্যাটেনেবল বাট ইনএফিশিয়েন্ট। জি মনে স্যার, থাকবে? ইনসাইডের যে কোনো বিন্দু অ্যাটেনেবল কিন্তু ইনএফিসিয়েন্ট। ইয়েস। আচ্ছা, তাহলে আর লাল দাগের পর কি ছিল? অ্যাটেনেবলও ছিল, ইফিশিয়েন্টও ছিল। এখন আউটসাইড দ্য পিপিএফ, এটা হলো আমি এই পাশে যেতেই পারবো না। মানে তুমি বাজারে গেছো 500 টাকা নিয়ে, তুমি 600 টাকার জিনিস কিনতে পারবা? না। এটাই, যে আমার রিসোর্স আছে কম, আমি সেটা নিয়ে তো চাইলেই আমি অনেক কিছু করতে পারবো না। তো আউটসাইডের মানে লাল দাগের যেটা বাইরে, সেটা হলো আনঅ্যাটেনেবল। এক্সপেক্টেড আমরা সবাই চাই, কিন্তু আমরা আসলে যেতে পারি না, কারণ আমাদের বাজেট নেই, আমাদের রিসোর্স নাই। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন কথা হলো যে এইটা যেহেতু আনঅ্যাটেনেবল বাট আমাদের এক্সপেক্ট, আমরা সবাই চাই, বেশি বেশি চাই। এখন যদি কোনো কারণে আমার এই সামর্থ্য রিসোর্স গুলো যদি কোনো কারণে, ধরো আমার ইউজের ফরম্যাটটা যদি চেঞ্জ হয়ে যায়, মানে আমি যদি আধুনিক টেকনোলজি ব্যবহার করি, তাহলে আমি তো আগের জমিতেই অধিকাংশ মানে অধিক উৎপাদন করতে পারি। যদি আমার টেকনোলজি আসে, আমার লেবার যদি স্কিল্ড হয়, আমার যদি জনসংখ্যাকে আমি এডুকেটেড করি, এরকম ভূমিকম্পের মাধ্যমে, বা আমরা আমাদের দেশে হঠাৎ করে তেল গ্যাস সোনা টোনা পেয়ে গেলাম, এরকম যদি হয়, তাহলে আমরা কি করতে পারি? আমাদের সামর্থ্যটা বেড়ে যাবে। আমাদের মামু যদি ইউএসএ যায়, আমাদের পরিবারের কেউ যদি ফরেন মানে বিদেশে যায় এবং সে যদি বেশি টাকা পাঠায়, তাহলে আমাদের সামর্থ্যটা বেড়ে যেতে পারে। তো সেই মুহূর্তে আমাদের কি হতে পারে? সেই মুহূর্তে আমাদের এই যে পিপিএফ বলছি, সেই পিপিএফ সরে যেতে পারে, সরে যেতে পারে। কিরকম? স্যার এখান থেকে স্যার এই যে, মেইনলি কোশ্চেনটা কিভাবে হবে স্যার? আচ্ছা, আগে ব্যাপারটা বুঝে নাও, তারপরে কোশ্চেন। এইখানে দেখো, আমাদের কি হলো, এখানে পিপিএফটাই রাইট ওর শিফট করছে, তাই না? পিপিএফটাই রাইট ওর শিফট করছে, তার মানে আমি আগের পরিমাণ জমিতেই বা আগের পরিমাণ রিসোর্স দিয়েই আমি আগের তুলনায় বেশি উৎপাদন করতে পারবো। এই যে পিপিএফ এর ডান দিকে সরে যাওয়া, এই সরে যাওয়াকে বলা হয় ইকোনমিক গ্রোথ। নাম শুনেছো তোমরা? গ্রোথ, ইয়েস স্যার। প্রবৃদ্ধি, নাম শুনেছো? ইয়েস স্যার। হ্যাঁ। তাহলে এই প্রবৃদ্ধি বলতে আমরা এটাকেই বুঝি, যে প্রতি বছরে আমরা যখন বলি 5% প্রবৃদ্ধি হয়েছে, তার মানে একটা দেশের অর্থনীতি এই 5% মানে পিপিএফ 5% সরে গেছে ডান দিকে। বুঝছো? এখন এইখানে আমরা দেখো এটা ব্যাখ্যা করেছি যে এই এইচটা হলো অ্যাটেইনেবল বাট ইনএফিশিয়েন্ট, সি হলো অ্যাটেইনেবল অ্যান্ড এফিশিয়েন্ট ইউজ অফ রিসোর্সেস, এফ হলো কি? এফ হলো আনঅ্যাটেইনেবল বাট এক্সপেক্টেড। এখানে আরেকটা কি বললাম, যে আহ, যদি এই পিপিএফ এর উপর সি থেকে ডি তে যায়, তাতে আলটিমেটলি আমাদের প্রোডাকশন পসিবিলিটিস ফ্রন্টিয়ারে কোনো পরিবর্তন আসে না, আমাদের স্যাটিসফ্যাকশনের কোনো পরিবর্তন আসে না। আরেকটা জিনিস যেটা বললাম সেটা হলো যে আহ, কেন পরিবর্তন হয় সেটা কি লেখা আছে? ইয়েস। আচ্ছা, কেন পরিবর্তন হয় সেটা আমি তো মুখে বলে দিলাম। এই যে এখানে দেখো আছে রিসোর্স, স্কিলস অফ ইটস লেবার ফোর্স, টেকনোলজি, উইলিংস টু ওয়ার্ক, পাস্ট ইনভেস্টমেন্ট ইন ফ্যাক্টরিজ, এডুকেশন। মানে করো যে আগে আমরা 5 ঘন্টা কাজ করতে চাইতাম বা 8 ঘন্টা কাজ করতাম, এখন আমি আরো 5 ঘন্টা বেশি কাজ করি, ওভার টাইম করি। তাহলে আমার আগের তো মেশিনারিজ ব্যবহার করেও আমি বেশি আউটপুট পেতে পারি। যেমন ধরো এখন আমি তোমাদের ক্লাস নিচ্ছি, এখন তো আমার শিডিউল ক্লাস না, তাই না? বাট আমি ইচ্ছা করছি, তুমি ইচ্ছা করছো বলেই তো আমরা আমাদের ইফিসিয়েন্সিটা বাড়াইলাম, রাইট? আমাদের হাতে যদি টেকনোলজি না থাকতো, এই যে এরকম যদি না থাকতো,
জুম যদি না থাকতো তাহলে কি আমরা এটা করতে পারতাম, রাতে ক্লাসটা নিতে পারতাম? কথা বলতে হবে। নো স্যার, না স্যার। পসিবল না স্যার। আচ্ছা, এখন তুমি যদি মোবাইলই চালাইতে পারো না, কিভাবে ল্যাপটপ চালায় তুমি জানো না, স্কিল তোমার নাই, তাহলে কি আমরা পারতাম? আচ্ছা, এখন হলো তোমার বাবা তোমার কথা বলার জন্য একটা ফোন কিনে দিছিল গত বছরে বা এই 1 মাস আগে, সেটা এভাবেই ধরো এডুকেশনে কাজে লাগে নাই, কিন্তু এখন লেগে গেল, তাহলে ইনভেস্টমেন্টটা কবে হয়েছে? গত মাসে বা গত বছরে বা 5 বছর আগে, কিন্তু কাজে লাগছে কখন? এখন। আমার এই স্লাইডটা তৈরি করে রাখছি 12 বছর আগে, 12 বছর না, 14 বছর আগে। তো 14 বছর আগের স্লাইড দিয়ে তোমাদেরকে পড়াচ্ছি, তাহলে ইনভেস্টমেন্ট কবে করছি? 14 বছর আগে। তার আগে। এখন হাসিনা সরকার ধরো ইয়ে করে গেছে, পদ্মা ব্রিজ করে গেছে, তার জন্য যে যে প্রবৃদ্ধি হলো, সে প্রবৃদ্ধি ধরো ইউনিট সরকার নিল কিংবা বিএনপি সরকার নিল, হতে পারে না? একইভাবে হাসিনা সরকার মনে করো অনেক ঋণ করে গেছে, তো সেই সুদগুলো পরিশোধ করতে হচ্ছে 10 বছর পরে বা 5 বছর পরে গিয়ে বিএনপি সরকারকে বা ইউনিট সরকারকে, তাহলে এটা কি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। তার মানে পাস্ট ইনভেস্টমেন্ট এটা পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। যে ঘটনাই ঘটুক আমরা পজিটিভই চিন্তা করি। এগুলো যদি পজিটিভ হয় তাহলে আমাদের পিপিএফটা রাইট ওর শিফট, আর যদি নেগেটিভ হয় তাহলে লেফট ওর শিফট। এখন কোন বিন্দু কি বলতেছে, কেন চলে যাচ্ছে, প্রবৃদ্ধি কাকে বলে, আমরা বুঝছি কিনা? জি স্যার। জি স্যার। আচ্ছা, যদি বুঝে থাকি তাহলে এইখানে আর আমি কোনো কিছু পড়াবো না। স্যার এখান থেকে কোশ্চেন কেমন আসতে পারে? এই পিপিএফ সংক্রান্ত যা যা আছে, ডিসক্রাইব পিপিএফ, হোয়াট ইউ মিন পিপিএফ, give example, explain the attainable, unattainable, and efficient point or level of PPF. Describe economic growth, why economic growth happened, এরকম। মানে এটা অনেক বড় একটা কোয়েশ্চেন, হ্যাঁ, এটা খুব ভালো করে পড়বা, এবং এই চ্যাপ্টারে সবচেয়ে জটিল যদি থাকে তাহলে এটাই। আশা করি তোমাদের কাছে জটিল মনে হয়নি নাকি? না স্যার, ইজি হয়ে গেছে। ঠিক আছে, পড়লে ইজি, না পড়লে পরে কঠিন। জি লাস্ট একটা একটা জিনিস পড়ি আর আজকের মতো শেষ। সেটা হলো পজিটিভ ইকোনমিক্স আর নর্মেটিভ ইকোনমিক্স। হ্যাঁ, এটা আমি সবাইকে পড়াই আর কি। যদি আমার সাথে ফিজিক্যালি তোমরা ক্লাস করতে এবং অনেক বেশি যদি ক্লাস করতে তাহলে আমি এটার পর অনেক বেশি কথা বলতাম, যেহেতু সেই সুযোগটি হয় নাই। পজিটিভ ইকোনমিক্স হলো যা হয়েছে তাই, যেমন তুমি ক্লাস করো নাই আর আমি ক্লাস নেই নাই, এটা নিয়ে কোনো কথা নেই, যা হয়েছে হয়েছে। এটা কি পজিটিভ ইকোনমিক্স? দুর্নীতি করছে তো করছে, সরকার আসছে তো আসছে, তারা বেগম পাড়ায় বাড়ি করছে তো করছে, ইনফ্লেশন বাড়ছে তো বাড়ছে, ঠিক আছে, এই যা হয়েছে তাই, যা ঘটছে সেটাই মেনে নাও, বাস্তবতা মেনে নাও, না তোমরা কি বলো? তো আর নর্মেটিভ হলো আমরা প্রশ্ন করব যে স্যার আপনি যে ক্লাস নিলেন না, আসলে কি কাজটা ঠিক হইলো? আপনার বেতন কি জায়েজ হইলো? আপনি যে বড় বড় কথা কন আর নিজের ক্লাসই নেন না, ঠিক হইলো? এই যে ব্যাপারগুলো আমরা ভ্যালু জাজমেন্ট করি, উচিত অনুচিতের প্রশ্ন করি, এবং আমরা আহ, তাকে কম্পেনসেট করার চেষ্টা করি, যার ক্ষতি হলো তাকে একটু কোনোভাবে তার ক্ষতিটা পুষিয়ে দেওয়ার যে চেষ্টা, এটাকে বলা হয় নর্মেটিভ ইকোনমিক্স। তো পজিটিভ ইকোনমিক্স, এখন দুনিয়া চলে হলো পজিটিভ ইকোনমিক্স। তোমার টাকা আছে, তুমি সেই টাকা দিয়ে মানুষকে দাস বানাবা নাকি করবা, নাকি করবা সেটা তোমার ব্যাপার। তোমার টাকা দিয়ে তুমি মদ খাবা নাকি জুয়া খেলবা সেটা তোমার ব্যাপার। তুমি শুধু চিন্তা করবা যে এটা আমি সরকারকে ট্যাক্স দিছি কিনা, সরকারের আইন ভঙ্গ করছি কিনা। কিন্তু নর্মেটিভ ইকোনমিক্স তোমাকে প্রশ্ন করবে যে ভাই তোমাকে আল্লাহ টাকা দিছে, তার অর্থ তো এই না যে তুমি এভাবে অপব্যয় করবা।
তার অর্থ এই না তুমি মানুষকে মানুষ মনে করবা না। তার অর্থ তো এই না যে তুমি মানুষের উপর জুলুম করবা। হ্যাঁ, মনে করো পজিটিভ ইকোনমিক্সে পদ্মা সেতু করছি তো করছি, কিন্তু নর্মেটিভ ইকোনমিক্স হলো যে তুমি যে পদ্মা সেতু করলা আর এত টাকা যে ঋণ দিলা, আজকে যে সন্তান জন্মগ্রহণ করলো সেই যে 1 লাখ টাকা প্লাস ঋণ মাথায় নিয়ে দুনিয়ায় আসলো, এবং এই ঋণের পরিমাণ যে বাড়ছে। মনে করো যে ওই যে বঙ্গবন্ধু টানেল যেটা আছে, সেটা হলো চালাইতে ধরো খরচ হয় বা সুদ টুদ দিতে খরচ হয় ধরো 1 লাখ টাকা, আর সেটা তোমার প্রফিট দেয় হলো 90,000 টাকা। তো তুমি প্রশ্নটা করতে পারো যে ভাই তুমি যে এটা করলা, এটা ঠিক করলা কিনা। হ্যাঁ, উচিত অনুচিতের প্রশ্ন এখানে থাকে। তাহলে পজিটিভ নর্মেটিভ বোঝা গেছে। জি স্যার। তাহলে এই চ্যাপ্টারটা আমরা শেষ করব। শেষ করব। Yes. এবার আসে ডিমান্ড। ডিমান্ড চ্যাপ্টারে গিয়ে আমরা কি পড়লাম? এখানে আমরা পড়লাম হলো হোয়াট ইজ ডিমান্ড। ডিমান্ড হতে গেলে 3টা বৈশিষ্ট্য থাকতে হবে। বৈশিষ্ট্যগুলো পড়বা, যদি তার কোনো একটা জিনিস অনুপস্থিত থাকে তাহলে তাকে আমরা ডিমান্ড বলি না। যেমন একজন ফকির, তার মোটর গাড়ি কেনার শখ কিন্তু তার সামর্থ্য যেহেতু নাই, অতএব এটা ডিমান্ড না। একজন কৃপণ, তার হলো রসগোল্লা খাওয়ার ইচ্ছা, তার সামর্থ্য আছে কিন্তু টাকা ব্যয় করার ইচ্ছা নাই, অতএব এটাও ডিমান্ড না। ডিমান্ড হতে গেলে কোনো কিছু আমার চাইতে হবে, তার জন্য টাকা ব্যয় করার ইচ্ছা থাকতে হবে, এবং সেই টাকা ব্যয় করার সামর্থ্যটাও থাকতে হবে। কোয়ান্টিটি ডিমান্ড বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে কোনো জিনিসের যে চাহিদার পরিবর্তন। হ্যাঁ, এখন এটা নিয়ে আমরা ডিটারমিনেন্ট করেছিলাম যে আমরা যে ডিমান্ড করি সেই ডিমান্ড গুলো আসলে কি কি জিনিসের উপর ডিপেন্ড করে। এই আলোচনাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এখানে। এটা যদি আমরা খুব ভালো করে বুঝতে পারি তাহলে পরবর্তী জিনিসগুলো খুব ভালো করে বুঝতে পারবো। এখানে আমরা ডিমান্ড ল হিসেবে জানি যে আদার থিংস রিমেইন সেম। যেমন এইখানে আছে, আগে এটা পড়ে আসি আমরা। হ্যাঁ, এই যে এটা দেখতেছো তোমরা, জি স্যার। আদার থিংস রিমেইন সেম। যদি অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকে তাহলে কোনো দ্রব্যের যদি দাম বাড়ে তাহলে আমরা সেই দ্রব্যের ডিমান্ডটা কম করি, আর যদি দাম কমে তাহলে ডিমান্ড বেশি করি। এটা তো খুব সহজ কথা না? আমরা জানি তো না? জি স্যার। আচ্ছা, তাহলে এই যে আদার থিংস আর প্রাইস, এখানে 2টা ভাগ করে আমাদের ফেলতে হবে। এখানেই বলতেছি যে প্রথমটায় তাহলে কি, যদি কোনো দ্রব্যের দাম বাড়ে তাহলে আমি সেই দ্রব্য বেশি কিনি, আর যদি দাম কমে তাহলে কম কিনি। সরি, দাম যদি কমে তাহলে বেশি কিনি, আর দাম যদি বাড়ে তাহলে কম কিনি। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, কথা বলতে হবে কিন্তু, আমরা দ্রুত শেষ করব, আর 20 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ। এখন এই প্রাইস তো, যে দ্রব্যের প্রাইস বাড়লো সেই দ্রব্যই আমি কম কিনলাম, কিন্তু আমার অনেক সময় কি হয় যে আমার চাহিদাটা অন্যান্য দ্রব্যের উপর সাথে রিলেটেড। এই রিলেশনটা 2 ধরনের, একটা হলো সাবস্টিটিউট আর একটা হলো কমপ্লিমেন্ট। সাবস্টিটিউট মানে কি, যেটা আমি একটার পরিবর্তে আরেকটা দিয়ে আমার প্রয়োজনটা মেটাইতে পারি। যেমন চা এবং কফি, আমি কফি খাই, কফির দাম বাড়লো, তাহলে আমি করলাম যে ঠিক আছে, তাহলে আমি কফি আর খাবো না, আমি এখন চা খাবো। বা অনেকে হলো সফট ড্রিঙ্কস খায়, অনেকে অ্যালকোহল খায়, অনেকে বিড়ির সাথে সিগারেট, এখানে সাবস্টিটিউট যা যা বোঝায় আর কি। হ্যাঁ, তো এখানে হলো একটা দ্রব্যের যদি দাম বাড়ে, আমার যদি সাবস্টিটিউট দ্রব্যের দাম বাড়ে তাহলে আরেকটি দ্রব্যের দাম কম, ডিমান্ড কমবে। যেমন ধরো চায়ের দাম, কফির দাম যদি বাড়ে তাহলে টি এর ডিমান্ড কি হবে? কমবে। হুম, কফির দাম যদি বাড়ে টি এর ডিমান্ড কি হবে? বাড়বে। বাড়বে, কারণ হলো
এখন আর আমি কফি খাবো না, কফির কাস্টমার গুলো চায়ের দিকে শিফট হবে। অপরদিকে কমপ্লিমেন্ট বলতে কি বোঝায়, যে একটা খাইতে গেলে আরেকটা লাগেই। যেমন তুমি জুস খাচ্ছ, জুস খাইতে গেলে তোমার হলো পানির বোতল লাগছে প্লাস্টিকের, কিংবা চা খাইতে গেলে তোমার সুগার লাগছে, তাই তো? এখন সুগারের দাম গেছে বাইরে, সুগারের দাম বেড়ে যাওয়ার কারণে তুমি কি আগের মতো, টি এর দাম বেড়ে যাবে না? সুগারের দাম বাড়ার কারণে টি এর খরচ বেড়ে যাবে যেহেতু, অতএব টি এর দামও বেড়ে যাবে। আর যেহেতু টি এর দাম বেড়ে যাবে, তাই আমি টিটা কম খাবো, কম ডিমান্ড করব। কিন্তু অ্যাকচুয়ালি দাম বাড়ছে কার? সুগারের, রাইট? বুঝছো তোমরা? জি স্যার। মনে করো প্লাস্টিকের দাম বেড়ে গেল, তাহলে কলমের দাম কি হবে? বাড়বে। বাড়বে। তাহলে যে কলমের ডিমান্ড কি হবে? কমে যাবে। কমে যাবে। অপরদিকে যদি ধরো পেন্সিলের যদি দাম ঠিক থাকে, তাহলে কি করবো আমরা? পেন্সিলের ডিমান্ড বেড়ে যাবে। হ্যাঁ, কারণ আমি কলম দিয়ে আর লিখবো না, আমি তখন পেন্সিল দিয়ে লেখা শুরু করবো। ঠিক আছে? এগুলো মাথায় খেলতে হবে। এগুলো ইকোনমিক্স হলো, আমরা বলি রয়্যাল সাবজেক্ট। কেন রয়্যাল? কারণ এখানে মুখস্থ ব্যাপার না, এখানে হলো খেলতে হয়, মাথায় খেলতে হয়, ব্যাপারগুলো নিয়ে খেলতে হয়, খুবই ইজি। প্রতিদিন আমরা এগুলো নিয়ে কাজ করি। একটা রিক্সাওয়ালা এটা নিয়ে কাজ করে, তাকে ইকোনমিক্স বোঝাইতে হয় না। কিন্তু আমরা ওই রিক্সাওয়ালা কি করবে সেটাই, সেই আচরণটা আমরা এখানে পড়ি, তার বিহেভিয়ারটা আমরা পড়ি। আচ্ছা, এক্সপেক্টেড ফিউচার প্রাইস, ঈদের ভিতরে মনে করো কোনো জিনিসের দাম বেড়ে যাবে, তাহলে তুমি আজকে কি করবা? তুমি এক্সপেক্ট করছো, মানে এখনো দাম ঠিক আছে, কিন্তু তুমি মনে করলো যে ঈদের দিন বেড়ে যাবে। এরকম কি আছে বলো তো আমাকে, ঈদের দিন বেড়ে যায়? সেমাই। আচ্ছা, সেমাইয়ের দাম ধরো বেড়ে গেল, তাহলে তুমি কি করবা? তুমি এক্সপেক্ট করলা যে ঈদের দিন বা পরের সপ্তাহে এটার দাম বেড়ে যাবে, তাহলে আজকে তুমি এটা বেশি কিনবা না কম কিনবা যদি তোমার টাকা থাকে? বেশি কিনবো স্যার। হ্যাঁ, তাহলে মানে এক্সপেক্টেড ফিউচার প্রাইস খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কোনো জিনিসের যদি কোনো জিনিসের যদি দাম বেড়ে যায়, মানে ভবিষ্যতে যদি বেড়ে যায়, এখনো কিন্তু বাড়ে নাই, তাহলে আমার যেহেতু ভবিষ্যতে দাম বেড়ে যাবে, অতএব আমি আজকেই তার ডিমান্ডটা বাড়ায় দেব। একইভাবে আমার যদি ভবিষ্যতে কোনো দ্রব্যের দাম বেড়ে যাবে, এটা যদি আমি এক্সপেক্ট করি, তাহলে আজকে কি ওই জিনিসটা বেশি কিনবো, যদিও আজকে আমার লাগছে, নাকি আমি ওয়েট করব? কিনবো। না। তুমি মনে করো একটা মোবাইল কিনতে চাচ্ছ, মোবাইলটার দাম ঈদের পরে 5,000 টাকা ডিসকাউন্ট হবে। তোমার আজকেও যদিও প্রয়োজন, তোমার যদি সম্ভব হয় তাহলে 2 মাস তুমি ওয়েট করবা। বা তুমি যদি ফিল করো যে আহ এটাই যে সামনের অর্থ বছরে ট্যাক্স ওয়েবার হবে, মানে ট্যাক্স কমায় দেবে, বা কোনো জিনিসের ট্যাক্স বেড়ে যাবে, তাহলে তুমি আজকেই সেটা দিয়ে তোমার ডিসিশনটা তুমি দিয়ে দিতে পারো। ঠিক আছে? ক্লিয়ার? তার মানে এখানে এক্সপেক্টেড ফিউচার প্রাইস গুরুত্বপূর্ণ। এবার আসো ইনকাম। তোমার ইনকাম যদি বেড়ে যায়, আর সে কোনো দ্রব্যের দাম যদি বাড়ে বা কমে, মানে কমলো না বাড়লো না, কিন্তু তোমার ইনকামটা বেড়ে গেছে, তাহলে তুমি কি করবা? তুমি বেশি কিনবা না কম কিনবা? বেশি বেশি। কিনবো। তার মানে তোমার নর্মাল গুডস এর ক্ষেত্রে তোমার ডিমান্ডটা বাড়ছে। কিন্তু মনে করো এখন, এভাবে চিন্তা করো, অন্যভাবে কেউ নিও না, আমিও তো তোমাদের লাইফটা পার করে আসছি। মনে করো যারা তোমরা মেসে থাকো, মেসে খাওয়া দাওয়া বা পোশাক আশাক বা যে আসবাব তোমরা ইউজ করো, তাই তো? আজকে তোমরা হঠাৎ করে বড় একটা চাকরি পেয়ে গেলা, তাহলে কি তুমি তো সেই লাইফটা লিড করবা? ওই খাটটা তুমি ইউজ করবা? ওই পারফিউম তুমি ইউজ করবা? ওই শার্ট তুমি ইউজ করবা? না স্যার, একটু বেটার থাকার ট্রাই করব।
আচ্ছা, তার মানে তুমি তখন ব্র্যান্ডের দিকে যাবা। তোমার তখন হলো তুমি তখন শেয়ার শেয়ার মানে ম্যাচে শেয়ার করবা না, তুমি তখন আলাদা রুম নিবা, আলাদা ফ্ল্যাট নিবা, বিয়ে করবা, সুন্দর একটা সংসার করবা, সেখানে আবার ব্র্যান্ডের জিনিস আসবে। তাহলে তোমার ইনকাম বেড়ে যাওয়ার কারণে তোমার নর্মাল যে গুডস গুলো, কিছু গুড আছে তার ডিমান্ড বাড়ে, কিন্তু কিছু গুড আছে সেগুলোর ডিমান্ড আরো কমে। সেগুলো কি? যেমন তুমি আগে ফুটপাতের বা আমি আগে ফুটপাতের শার্ট কিনতাম স্টুডেন্ট লাইফে, এখন আর কিনি না। শার্ট একটা হোক, তারপর মনে করো যে ব্র্যান্ডের হোক। আগে ধরো বাসে ঝুলে ঝুলে যাইতাম, এখন হয়তো নিজের গাড়ি আছে বা উবার নেই। কথা কি বোঝা গেছে? তো ইনকাম বাড়লে কিছু দ্রব্যের ডিমান্ড বাড়ে, সেই জিনিসগুলোকে বলা হয় নর্মাল গুড। আর যে জিনিসগুলোর ডিমান্ড কমে সেই জিনিসগুলোকে বলা হয় ইনফিরিয়ার গুড, মানে খারাপ দ্রব্য, খারাপ কোয়ালিটির দ্রব্য, ইউজ কার, ইউজ পোশাক। বুঝছো? জি স্যার। এগুলো খুব ভালো করে মাথায় নিতে হবে এবং নিজে নিজে হলো এক্সাম্পল সেট করতে হবে বন্ধুদের মধ্যে, নিজেরা নিজেরা মানে ধরে ধরে প্রত্যেকটি জিনিস ধরে ধরে একটা নিজেরাই একটা সার্কামস্টেন্স তৈরি করবা, করে তা বন্ধুকে জিজ্ঞেস করবে, বলতে এখানে কি হবে? তখন সে বলবে যে এরকম হবে। হ্যাঁ, একা একা মানে এটা মুখস্থের ব্যাপার না, এটা হলো আলোচনার ব্যাপার, ডিসকাশনের ব্যাপার এবং বুঝে নেওয়ার ব্যাপার। পপুলেশন সাইজ, এখন তুমি আছো একা, কালকে হলো বিয়ে হলো, একটা সংসার হলো, 5 জন মানুষ হলো, তাহলে কি তোমার ডিমান্ড বাড়বে না কমবে? বাড়বে। তুমি এখন ইয়াং আছো, কিন্তু মনে করো যে আহ যখন আমরা মুরব্বি হয়ে যাই তখন আমাদের আসলে ডিমান্ড কমে নাকি বাড়ে, বা কিছু জিনিসের ডিমান্ড কমে কিছু জিনিসের ডিমান্ড বাড়ে। এখন আমাদের হয়তো প্রতি আহ 6 মাস পর পরই নতুন মডেলের একটা মোবাইল মনে নিতে মন চায়, কিন্তু মুরব্বি হলে আর সেটা করবো না। বাচ্চা হয়ে গেলে তখন আমাদের বাচ্চার দিকে প্রিফারেন্স চলে যাবে, নিজেদের দিকে অত বেশি খোঁজ খবর নাই। হ্যাঁ, কিসের ঈদ আসলো আর কিসের বর্ষা আসলো কোনো খোঁজ খবর নাই, সবকিছু ছেলে মেয়ে কেন্দ্রিক। মুরব্বি হয়ে গেলে সবকিছু হলো এই তখন, বুঝতেই পারছো? মানে পপুলেশন, তাদের সাইজ এবং স্ট্রাকচার, এজ স্ট্রাকচার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এবার আসো প্রিফারেন্স। প্রিফারেন্সের ব্যাপারটা খুবই চমৎকার, যে কোনো কারণ নাই তোমার ভালো লাগবে। সেটা হতে পারে বয়সের জন্য, হতে পারে ছেলে মেয়ে হওয়ার কারণে, হতে পারে আহ হিন্দু, ইস- বৌদ্ধ, খ্রিস্টান বা মুসলমান হওয়ার কারণে। যেভাবেই হোক, আমার একটা জিনিস ভালো লাগে, ভালো লাগার কোনো সীমা পরিসীমা নেই। কোনো কারণে কারোর যদি কিছু কিছু ভালো লাগে, এখন তার দাম বাড়ুক বা কমুক সে সেটা নেবে। আর ধরো আমার ভালো লাগে না, এখন তার ভিতরে যত ভালো জিনিসই থাকুক না কেন আমি সেটা নিব না। সহজ উদাহরণ যদি আমি দেই, ধরো হিন্দুদের জন্য গরুর গোশ আর মুসলমানদের জন্য মনে করো শূকরের গোশ, তার মধ্যে যত পুষ্টিই থাকুক না কেন আমরা সেটা গ্রহণ করি না, রাইট? জি স্যার। তাহলে এটাই হলো কথা। সরকার প্রতি বছরই ট্যাক্স বাড়ায় বিড়ি সিগারেটের উপর, কিন্তু ট্যাক্স বাড়ছে বলে কেউ বিড়ি ছেড়ে দিছে এরকম আমার জীবনে দেখি নাই। তোমরা কেউ দেখছো? না স্যার। তারপরে যে সরকার বিয়ের উপর হলো ট্যাক্স বাড়ছে, বসাইছে, জানো তো? এই জন্য কি মানুষজন বিয়ে করবে না নাকি? স্যার বিয়ের আবার কিসের ট্যাক্স? বিয়ের ট্যাক্স আছে? কোন দুনিয়ায় থাকো, বিয়ে করো নাই নাকি? না স্যার। প্রথম বিয়েতে ট্যাক্স কম, দ্বিতীয় বিয়েতে আর একটু বেশি, তৃতীয়তে আর একটু বেশি, চতুর্থতে আর একটু বেশি। যাই হোক, এই এই জন্য আসলে এই এই ট্যাক্স বাড়ানোর কারণে, দাম বাড়ার কারণে আমার যদি কিছু পছন্দ থাকে, অভ্যাস থাকে, রুচিতের মধ্যে পড়ে যায়, ধর্মীয় ব্যারাগেটের মধ্যে থাকে, তাহলে আমার প্রিফারেন্স আমি ওইটা ডিমান্ড করবোই। ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলোর মধ্যে কিন্তু আমরা অনেকগুলো কথা বললাম, যে একটা কোনো জিনিসের ডিমান্ড কোন কোন জিনিসের উপর ডিপেন্ড করে সেটা আমরা পড়ে ফেললাম। ডিমান্ড ল ওইটাই বললাম, আদার থিংস রিমেইন সেম, এটাকে আমরা স্যাটারিস প্যারিবাস
বলতে পারবা? স্যাটারিস প্যারিবাস, বলো দেখি সবাই। স্যাটারিস প্যারিবাস, Ceteris এটা হলো ল্যাটিন একটা শব্দ যার অর্থই হলো আদার থিংস রিমেন দ্য সেম। আমরা এটা সবসময় বলি স্যাটারিস প্যারিবাস, হ্যাঁ। তো ডিমান্ড ল এর ভিতরে এই কথাটা আসে আর কি। অ্যান্ড ভাইস ভার্সা, ভাইস ভার্সা মানে বোঝো? তর্ক বিতর্ক স্যার। মানে বিপরীত। হ্যাঁ, এখানে যেমন বলতেছে না যে দাম যদি বাড়ে তাহলে ডিমান্ড কমে, আবার ভাইস ভার্সা যখন বলি তার মানে হলো তার বিপরীত, মানে প্রাইস যদি কমে তাহলে ডিমান্ড বাড়ে। তাহলে এখানে এই ভাইস ভার্সা শব্দটা আমরা লিখি নাই আর কি এখানে। আসো, এখন এই ডিমান্ড ল হলো যে আমরা দেখছি কোনো দ্রব্যের যদি দাম বাড়ে, এই 15 থেকে 10 হয়, তাহলে আমরা দেখলাম যে কোয়ান্টিটি 1 থেকে 3 হয়, 10 থেকে 7 হলে 3 থেকে 7 হয়, মানে এই দাম যদি কমে তার কোয়ান্টিটি ডিমান্ড বাড়ে। এইটাকে আমরা ডিমান্ড ল বলি, ঠিক আছে? এই ডিমান্ড ল কেন ডাউনওয়ার্ড স্লোপিং? ডাউনওয়ার্ড স্লোপিং মানে কি? এই দেখো ডান দিকে ডাউনওয়ার্ড স্লোপিং, নিচের দিকে হলো নিম্নগামী না? নিচের দিকে নিম্নগামী, ডাউনওয়ার্ড স্লোপিং কেন? এটা হলো দুইটা কারণ, সাবস্টিটিউট ইফেক্ট, ইনকাম ইফেক্ট। এটার ব্যাখ্যা আমি তোমাদেরকে পড়াচ্ছি না, জাস্ট দুইটা জিনিস মাথায় করবা, মুখস্থ করে ফেলবা। যদি কারোর জানার ইচ্ছা থাকে তাহলে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবা। আচ্ছা, ডিমান্ড শিডিউল, এই যে কথাগুলো বললাম সেটাকে যখন আমরা একটা ছকে দেখাই, টেবিলে দেখাই, তার নাম হলো ডিমান্ড শিডিউল। এখানে দেখো ABCD, দাম যখন বাড়ছে কোয়ান্টিটি অফ ডিমান্ড তখন কমতেছে, তাই না? দাম যখন বাড়ছে কোয়ান্টিটি অফ ডিমান্ড তখন কমতেছে, সম্পর্কটা কি? নেগেটিভ। তাহলে এই রকম একটা টেবিলের মধ্যে যেটা দেখানো হয় সেটাকে বলা হয় ডিমান্ড শিডিউল। আর যখন এইটাকে কার্ভের মাধ্যমে দেখানো হয় তাকে বলা হয় ডিমান্ড কার্ভ। বুঝতে পারছি? জি কার্ভের স্যার। মাধ্যমে যখন দেখানো হয় সেটাকে বলা হয় ডিমান্ড কার্ভ। আর যখন এরকম একটা টেবিলের মাধ্যমে দেখানো হয় এটাকে বলা হয় ডিমান্ড শিডিউল। এই যে এখানেই সে কথাটা বলছে, এইখানে ABCDE, এ আর 9, 1 আর 9, এই দেখো 1 আর এখানে 9, এখানে মূলত এইখানে হবে আর কি। এরকম যখন দাম বাড়ছে কোয়ান্টিটি ডিমান্ড কমছে, এই ABCDE যোগ করে যে কার্ভ আমরা পাই সেটাকে আমরা বলি ডিমান্ড কার্ভ। এতটুকু ক্লিয়ার? জি স্যার। স্যার এখন আগে ওই যে ডিটারমিনেট যখন পড়িয়েছিলাম, ডিটারমিনেট যদি বুঝতে পারো তাহলে এই অংশটুকু সহজ। আর ওই অংশটুকু যারা বুঝতে পারো নাই তাদেরকে আমি রিকোয়েস্ট করব, তোমাদের মধ্যে যারা ভালো বুঝছে বা ক্লাসেও যারা অনুপস্থিত তাদেরকে নিয়ে নিজেরা বসবা, নিজেরা বোঝানোর চেষ্টা করবা। এটা যদি তুমি কাউকে বুঝাতে পারো তবেই তোমার মনে থাকবে, তুমি হাজার মুখস্থ করলেও এটা মনে থাকবে না। তুমি যদি কাউকে বুঝাইতে পারো তাহলে মনে থাকবে। এখানে আসি, এখানে টার্মস হলো দুইটা, চেঞ্জ ইন ডিমান্ড এন্ড চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড। শুধু ডিমান্ড আর কোয়ান্টিটি ডিমান্ড, এই দুইটার মধ্যে পার্থক্য কি বা কাকে কি বলে? এই দেখো, একটা হলো চেঞ্জ ইন ডিমান্ড, কোয়ান্টিটি ডিমান্ড মানে এই ডি এর উপরেই এইখান থেকে এইখানে গেছে, P0 থেকে P1 হয়েছে, Q0 থেকে Q1 হয়েছে, এই বিন্দু থেকে যে এইখানে গেল এটাকে আমরা বলি মুভমেন্ট অ্যালং দ্য কার্ভ। মুভমেন্ট অ্যালং দ্য কার্ভ মানে একই রেখার উপর উঠানামা, মুভমেন্ট অ্যালং দ্য কার্ভ, একই রেখার উপর উঠানামা, রাবারের মতো। রাবারের মতো যে একটা রেখা, একটাকে আমি টেনে বলাইলাম আবার ছেড়ে দিলাম, তাহলে একটা বাড়লো বা কমলো, এটাকে আমরা বলি কোয়ান্টিটি ডিমান্ড, চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড। এটার সাথে জড়িত কে? প্রাইস। এটার সাথে জড়িত হলো কি? প্রাইস। বলো, এতটুকু কি বললাম? কোয়ান্টিটি ডিমান্ডে কি বললাম? স্যার কোয়ান্টিটি ডিমান্ডের ক্ষেত্রে প্রাইস জড়িত। হুম, মানে প্রাইসের ওঠানামার কারণে কোয়ান্টিটির যে ওঠানামা হয় একই রেখার উপর, সেটাকে বলা হয় মুভমেন্ট অ্যালং দ্য ডিমান্ড কার্ভ। এবং এটাকে বলা হয় চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড। চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড শব্দগুলো কিন্তু আমি বারবার বলছি, চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড ফর প্রাইস, মুভমেন্ট অ্যালং দ্য কার্ভ।
বলো দেখি আবার কি বললাম? Change in quantity demand for price movement along the curve. গুড। এবার আসো, ওই যে আমরা ডিটারমিনেন্ট পড়ছি না, প্রথম একটা তো পড়ছিলাম শুধু প্রাইস, কিন্তু পরে অনেকগুলো পড়ছি, যে এক্সপেক্টেড ফিউচার ইনকাম, এক্সপেক্টেড প্রাইস, তারপরে প্রাইস অফ রিলেটেড গুডস, পপুলেশন, প্রিফারেন্স, এই যে অনেকগুলো পড়লাম না। জি স্যার, ওগুলো তো আদার্স ছিল। ওই আদার্স এর কারণে যেটা হয় তাকে আমরা বলছি চেঞ্জ ইন ডিমান্ড। উইদাউট এক্সেপ্ট প্রাইস, আদার্সে যাগুলো ছিল সেই কারণে যদি কোনো পরিবর্তন হয় তাকে আমরা বলি চেঞ্জ ইন ডিমান্ড। শুধু ডিমান্ড, এখানে কোয়ান্টিটি না কিন্তু। আর সেই ক্ষেত্রে আমার নতুন একটা কার্ভ শিফট করে, নতুন একটা কার্ভ হয়, যেমন ডিবি, এটা শিফট টু দ্য রাইট ওয়ার্ড, ঠিক আছে? এটাকে বলা হয় আমি শিফট, শিফট অফ দ্য ডিমান্ড কার্ভ। এটা ডান দিকে শিফট করছে অথবা বাম দিকে শিফট করবে, এটাকে বলা হয় শিফট। আর প্রাইসের জন্য বলা হয় মুভমেন্ট অ্যালং দ্য কার্ভ। এইখানে এটাকে আমরা আবার সামারাইজ করছি, দেখো এইটা মুভমেন্ট অ্যালং দ্য কার্ভ ফর প্রাইস, আর এটা হলো শিফট ইন ডিমান্ড, রাইট ওয়ার্ড শিফট ফর আদার্স ইনকাম, প্রিফারেন্স অর প্রাইস অফ দ্য আদার্স গুডস অ্যান্ড সার্ভিসেস। ঠিক আছে, এখানে কিন্তু পরিষ্কার করে অনেকভাবে বলা হয়েছে, এবং আমি কিন্তু তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম, মনে আছে? আমাকে তোমরা কি জমা দিয়েছো? অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম যে, আবারও দিচ্ছি। অ্যাসাইনমেন্টটা হলো পরীক্ষার দিন জমা দিতে হবে আমাকে, অ্যাসাইনমেন্টটা পরীক্ষার দিন জমা দিতে হবে। কি দিতে হবে কাজটা বুঝে নাও। এই যে ডিক্রিসেস, এখানে আমি বললাম যে চেঞ্জ ইন কোয়ান্টিটি অফ গুডস অ্যান্ড সার্ভিসেস ডিমান্ড, যদি প্রাইসের দাম পরিবর্তন হয়, যদি প্রাইসের দাম পরিবর্তন হয় তাহলে কি হবে? যদি প্রাইসের দাম কমে যায় তাহলে কি হবে? এই যে প্রত্যেকটি জায়গায় তোমরা একটা উদাহরণ দিবা, যেমন তোমরা বলবা যে প্রাইস অফ গুডস, কার, ধরো একটা শার্টের দাম যদি বেড়ে যায় তাহলে কোয়ান্টিটি অফ ডিমান্ড কমে যাবে, তার জন্য একটা গ্রাফ আঁকাবা। আবার বলবা, এখন তুমি কমায়, মনে করো যে ঈদের, মনে করো এখন কি হয়েছে, এখন আমরা দুপুরে ধরো লাঞ্চ টাঞ্চ কম করি আমাদের ক্যান্টিনে, তাহলে রোজার ভেতরে আমার কি হয়েছে, এই জন্যে বা যেটাই হোক, প্রাইস, কোনো একটা জিনিসের প্রাইস কম তুমি কমায় দাও, যে এই জিনিসের প্রাইস কম, এই জন্য ওই জিনিসের ডিমান্ডটা কি হয়েছে, ইনক্রিজ করছে। ক্লিয়ার? তার জন্য একটা টেবিল মানে গ্রাফ, এরকম করে প্রত্যেকটি জায়গায় যতগুলো আছে এরকম একটা করে উদাহরণ দিয়ে এক একটা গ্রাফ তোমরা আমাকে দিয়ে অ্যাসাইনমেন্ট জমা দেবো পরীক্ষার দিন। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, প্রত্যেকে একসাথে কাজ করবা, কিন্তু কারোর উদাহরণ যেন একসাথে মিলে না যায়। সবাই বসেই কাজ করো, একই রকম কাজ করো। কেউ যদি শার্ট ধরো, কেউ হলো জুয়েলারিস ধরবা, কেউ যদি শাড়ি ধরো, কেউ বার্গার ধরবা, কেউ যদি চা ধরো, আরেকজন সিগারেট ধরবা। ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। অ্যান্ড লাস্ট টপিক্স হলো আমরা বলছিলাম যে আহ কিভাবে আমরা মার্কেট ডিমান্ড, ইন্ডিভিজুয়াল ডিমান্ড থেকে কিভাবে আমরা মার্কেট ডিমান্ড পাই। ধরো আমরা মনে করো আহ, তোমরা এখন খেজুর কিনতেছো, তাই তো? খেজুরের দাম ধরো 100 টাকা করে। তো এই 100 টাকা যখন দর, তখন আমাদের ভেতরে কেউ হলো আধা কেজি কিনছে, কেউ 1 কেজি কিনছে, কেউ 5 কেজি কিনছে, এরকম ধরো আমরা তিনজন আছি। তো এই যে যখন 100 টাকা, তখন কেউ কিনলো আধা কেজি, কেউ কিনলো 1 কেজি, কেউ কিনলো 2 কেজি, তাহলে টোটাল কত হয়েছে, কতটুকু কেনা হয়েছে? 3.5 কেজি। এই 3.5 কেজি। তাহলে ইন্ডিভিজুয়াল গুলোকে আমি 3.5 যোগ করে তো টোটাল পাইলাম, তাই তো? তাহলে এইটা টোটালটাকেই আমরা বলি মার্কেট ডিমান্ড।
একইভাবে ধরো এখন দামটা বেড়ে 100 টাকা থেকে 200 টাকা হলো, তাহলে কি আমরা আগের মতো করে কিনবো? না স্যার, একটু কম কিনবো তো। একটু কম কিনবো। এখন যতটুকুই কম কিনি না কেন, আমরা যদি তিনজনেরটা আবার যোগ করি, তিনজনই তো কমায় ফেলবে যদি তার অন্য কোনো ঘটনা না ঘটে। আদার থিংস রিমেইন সেম ইফ প্রাইস ইনক্রিজেস, তার ইনকাম বাড়ে নাই, তার কোনো প্রিফারেন্স নাই, সে হলো লজিক্যাল রেশনাল, তাহলে সে সবাই তো দাম কমাবে, ডিমান্ড কমাবে, তাই না? তাহলে আগে 3.5 কেজি বিক্রি হলেও কি পরে কি 3.5 কেজি বিক্রি হবে? দেখা যাবে যে 1.5 কেজি বিক্রি হয়েছে। তাহলে যেহেতু প্রত্যেকের ডিমান্ড কমছে, এই প্রত্যেকের ডিমান্ডটা যোগ করে আমরা মার্কেট ডিমান্ড পাই। এইভাবে আমরা ইন্ডিভিজুয়াল ডিমান্ড থেকে মার্কেট ডিমান্ড বের করতে পারি। তো আপাতত এতটুকুই আমাদের আহ ইয়ে আর কি কি বলে সিলেবাস। আমি খুবই কম পড়ালাম, খুবই কম, খুবই কম, আমার চাকরিও চলে যেতে পারে, তারপরেও আমি তোমাদের জন্য এতটুকু করলাম। স্যার সাপ্লাই রাখ পর্যন্ত স্যার আমাদের এটা। হ্যাঁ, জাস্ট টু টু চ্যাপ্টার। স্যার সমস্যা নেই, আমরা কাউকে বলবো না স্যার। না না, তোমার বলা না বলার তো কিছু না, এটা তো আমার ডকুমেন্টস থাকবে, আমার চেয়ারম্যানের কাছে দেখাতে হবে, তোমার ডিপার্টমেন্টে যাবে। তারপরে আমি তোমাদের জন্য রিস্কটা নিলাম আর কি। আশা করি কিছু হবে না, বাট কেউ যদি আমাকে চার্জ করে আমি খুব লজ্জায় পড়ে যাবো যে এত কম পড়িয়েছো। তো ঠিক আছে, ভালো থেকো তাহলে, শুভকামনা সবার জন্য। স্যার একটা অ্যাসাইনমেন্ট, কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আমাদের কি সেট আকারে কোশ্চেন হবে নাকি স্যার একটা মানে যে টাইপ ওয়াইজ কোশ্চেন হবে স্যার? প্রত্যেকটি কোয়েশ্চেনের 4টা পার্ট থাকবে, 3টা কোয়েশ্চেন করব, 3×10 30, কোনো অপশন থাকবে না, বুঝছো? ওকে স্যার, ওকে। প্রত্যেকটি কোয়েশ্চেনের 4টা করে পার্ট বা 3টা করে পার্ট, মনে করো 2 3 4 5 করে, প্রত্যেকটি 10 করে, 3টা কোয়েশ্চেন থাকবে, 3টা অ্যান্সার করতে হবে, তার মানে যা দিব তাই অ্যান্সার করতে হবে, কোনো অপশন নাই। জি স্যার। ওকে, আল্লাহ হাফিজ। ওকে স্যার স্যার, একটা ধন্যবাদ। ভিডিও দিয়ে দিন। আর